আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সুস্থ থাকো এই কামনাই করি। গত ক্লাসে আমি তোমাদের কৃষিকাজ শুরু করেছিলাম এবং কৃষিকাজ কি এবং কৃষিকাজকে যে কৃষি প্রণালী কি এবং কৃষি প্রণালীর যে কতগুলো ভাগ রয়েছে সেই ভাগগুলোর মধ্যে প্রথম ভাগটা আমরা আলোচনা করেছিলাম। যেমন কি ভূমির আর্দ্রতা অনুসারে কৃষিকে আমরা 3টি ভাগে ভাগ করেছিলাম গত ক্লাসে। আশা করি তোমরা পড়েছো। প্রথমত কি আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি এবং সেচন কৃষি, এই 3 ভাগে ভাগ করেছিলাম ভূমির আর্দ্রতা অনুসারে। এবার আজকে দ্বিতীয় প্রণালী সেটা আমরা আলোচনা করব। সেটা হলো ভূমি ব্যবহারের তারতম্য অনুসারে। ভূমি ব্যবহারের তারতম্য অনুসারে কৃষি 2 প্রকার। কি কি? একটা হলো স্থানান্তর কৃষি, আর একটা হলো স্থায়ী কৃষি। এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো, এই স্থানান্তর কৃষি এবং স্থায়ী কৃষি কি জিনিস সে সম্পর্কে আমরা জানতে হবে। তো স্থানান্তর কৃষি হচ্ছে পাহাড়ি বা মালভূমি অঞ্চলে উপজাতি গোষ্ঠীর দ্বারা প্রতিকূল পরিবেশে কয়েক বছর অন্তর অন্তর বন জঙ্গল পুড়িয়ে এবং পরিষ্কার করে ব্যক্তিগত মালিকানায় যে ভ্রাম্যমাণ ও অনুন্নত কৃষিকাজ করা হয় তাকেই বলা হয় স্থানান্তর কৃষি। আমি আবার বলছি সংজ্ঞাটা, যে পাহাড়ি বা মালভূমি অঞ্চলে উপজাতি গোষ্ঠী প্রতিকূল পরিবেশে কয়েক বছর অন্তর বন জঙ্গল পুড়িয়ে এবং পরিষ্কার করে যে ভ্রাম্যমাণ এবং অনুন্নত কৃষি কাজ করা হয় তাকেই বলা হয় স্থানান্তর কৃষি। এই স্থানান্তর কৃষি হল অতি প্রাচীন কৃষি ব্যবস্থা। এই কৃষি ব্যবস্থায় হচ্ছে একটা বিশেষ ধরনের পরিযায়ী কৃষি। প্রথমত এই কৃষি ব্যবস্থায় উপজাতি গোষ্ঠীরা কোনো নিজস্ব জমি থাকে না, কোনো নির্ধারিত জমি থাকে না। কোনো একটা জমিকে তারা নির্ধারণ করে এবং সেই জমির গাছপালা পুড়িয়ে ফেলা হয় এবং পুড়িয়ে ফেলে সেটাকে পরিষ্কার করে তারপরে সেখানে কৃষিকাজ করা হয়। কয়েক বছর কৃষিকাজ করার পরে যখন সেখানকার উর্বরতা নষ্ট হয়ে যায় তখন সেই জমি ত্যাগ করা হয়। সেই জমি ত্যাগ করে আবার নতুন কোনো জমি তার নির্ধারণ করে তারপরে সেই অঞ্চলে আবার একই পদ্ধতিতে অর্থাৎ বন জঙ্গল কেটে পুড়িয়ে ফেলা হয় এবং পরিষ্কার করে তারপরে সেখানে কৃষিকাজ করা হয়। এইভাবে তাদের ক্রমাগত এই পদ্ধতিতে কৃষিকাজ চলতেই থাকে। এটা হচ্ছে একটা অনুন্নত কৃষি ব্যবস্থা। তার জন্য এই যে ক্রমাগত একটা জমি পরিবর্তন করে আর একটা জমিতে কৃষিকাজ করা হচ্ছে, তার জন্য এটাকে বলা হয় অস্থিতিশীল কৃষিকার্য বা স্থানান্তর কৃষি। তার মানে এই কৃষি ব্যবস্থায় এই কৃষকদের অর্থাৎ যারা কৃষিকাজ করে তাদের নিজস্ব তাদের স্থায়ী কোনো বসতি থাকে না। তারা যাযাবর প্রকৃতির হয়। 3-4 বছর এক স্থানে বসবাস করার পরে যখন তার উর্বরতা নষ্ট হয়ে গেল তখন অন্য কোথাও চলে গেল, আবার সেখানে যখন উর্বরতা নষ্ট হয়ে গেল আবার তারপরে পরবর্তী কোনো জায়গা তারা করে নিল, সেখানে কৃষিকাজ করতে লাগলো। এরকম করে ক্রমাগত তাদের জায়গা তাদের বসতি পরিবর্তন করতে থাকে। তো তারা সাধারণত এই সব কৃষিকাজ সাধারণত জীবন ধারণের উদ্দেশ্যেই করা হয়। তবে এই ধরনের কৃষিকাজ মালভূমি এবং পাহাড়ি অঞ্চলে হয়। আর কি যে তাহলে এখানকার এই কৃষিকাজের প্রধান উদ্দেশ্য কিন্তু জীবিকা নির্বাহ।
এবং তারা এই উপজাতি গোষ্ঠীরা জীবিকা মানে এই স্থানান্তর কৃষি পদ্ধতির কৃষির মাঠ ছাড়াও এখানে তাদের আর একটা জীবিকা রয়েছে, সেগুলো হচ্ছে পশুপালন। তো সেরকমই যখন তারা জমি পরিত্যক্ত করে মানে পরিত্যক্ত হয় অর্থাৎ অনুর্বর হয়ে পড়ে, তখন অন্য জায়গায় যখন তারা অন্য জায়গায় গমন করে, তখন তাদের সাথে তাদের পালিত পশু গুলোকে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়, যেখানে তারা বসতি স্থাপন করে তো সেখানে নিয়ে যায়। এইভাবে তাদের এই পদ্ধতিতে ক্রমাগত কৃষিকাজ চলতেই থাকে। তারা শুধুমাত্র কি নিজেদের চাহিদা মেটানোর জন্য, কোনো উদ্বৃত্তর জন্য নয়, নিজেদের চাহিদা পরিপূরণের জন্য এই কৃষিকাজ করে থাকে। তো এই কৃষিকাজ কোথায় অবস্থান কি, কোথায় 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 দেখতে পাওয়া যায়, এটাকে ইংরেজিতে বলা হয় শিফটিং কাল্টিভেশন। শিফটিং কাল্টিভেশন। এবার দেখো এর অবস্থান কোথায় কোথায় এই স্থানান্তর কৃষি দেখতে পাওয়া যায়। অবস্থান দেখো, প্রথমত দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া, এশিয়াতে এই স্থানান্তর কৃষিকাজ দেখতে পাওয়া যায়। এবং এর মধ্যে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোতে এই স্থানান্তর কৃষিকাজ অবলম্বন করা হয় সেগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, মায়ানমার, তারপরে ভিয়েতনাম, আর কি রয়েছে, তারপর রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স ইত্যাদি। তাহলে এই যে স্থানান্তর কৃষি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলোতে এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ করা হয় তাদের মধ্যে ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স উল্লেখযোগ্য। এছাড়া এশিয়া ছাড়াও দক্ষিণ এবং মধ্য আমেরিকার যে দেশগুলো রয়েছে, তাহলে এটা কি দক্ষিণ এবং মধ্য আমেরিকার দেশগুলো, দক্ষিণ ও মধ্য আমেরিকা। এখানে কি কি দেশগুলো রয়েছে দক্ষিণ এবং মধ্য আমেরিকার মধ্যে? ব্রাজিল, ভেনেজুয়েলা এবং মেক্সিকো। ব্রাজিল, ভেনেজুয়েলা, এবং মেক্সিকো। তারপরে এটা হয়ে গেল একটা। আর কোথায় হয়? আর রয়েছে দক্ষিণ ও মধ্য আমেরিকা। এবার ভারতবর্ষের মধ্যে দেখো, ভারতবর্ষের মধ্যে কোথায় কোথায় হয়? ভারতবর্ষের মধ্যে দেখো, ভারতবর্ষে যে সমস্ত অঞ্চলে যে রাজ্যে এই স্থানান্তর কৃষি পদ্ধতি হয় সেগুলো হচ্ছে ত্রিপুরা, মেঘালয়। এই মেঘালয়ের গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে, এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। তাহলে মেঘালয়, অরুণাচল প্রদেশ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতে এই ধরনের কৃষিকাজ হয়ে থাকে। তাছাড়া কেরল, তামিলনাড়ুতেও এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ হয়ে থাকে। তাহলে কি কি রয়েছে? এই যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে এই সমস্ত দেশগুলো রয়েছে। আর দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্যে রয়েছে ব্রাজিল, ভেনেজুয়েলা এবং মেক্সিকো। আর ভারতের যে সমস্ত রাজ্যগুলো এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ করা হয় তার মধ্যে উত্তর পূর্ব ভারতই প্রধান।
তারপরে দেখো, আর দক্ষিণাংশে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশে এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এবার এই কৃষি তাহলে অবস্থানটা সম্পর্কে জানতে পারলাম যে স্থানান্তর কৃষি কোথায় কোথায় অবস্থান করছে, কোন কোন দেশে এই পদ্ধতিতে অবলম্বন করে কৃষিকাজ করা হচ্ছে। এবার দ্বিতীয় যেটা, সেটা আমরা জানবো যে এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে, স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য। তাহলে দেখো এই কৃষির বৈশিষ্ট্য কি কি আছে। প্রথমত দেখো, জমি, স্থানান্তর কৃষির জমি ছোট আকৃতির হয়, অর্থাৎ জমি জোতগুলো বৃহৎ আকার হয় না, এবং এই সময় ছোট জোত হওয়ার কারণে এই জমিতে কোনো যন্ত্রপাতির ব্যবহার হয় না। আর যেহেতু এটা আদিম কৃষি পদ্ধতি, অতি প্রাচীন কৃষি পদ্ধতি হয়, সে সময় যন্ত্রের আবিষ্কারও হয়নি, তার জন্য কি করা হতো, মানে কোনো যন্ত্রপাতি ব্যবহার হতো না। তারপরে কি, পার্বত্য অঞ্চলে জমি বন জঙ্গল কেটে পুড়িয়ে ফেলে কি করতো, মানে কৃষিকাজের জন্য জমি তৈরি করা হতো, তার জন্য একে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন কৃষি। স্ল্যাশ অ্যান্ড বার্ন, স্ল্যাশ অ্যান্ড বার্ন প্রসেস। তাহলে বুঝতে পেরেছ যে যেহেতু পার্বত্য অঞ্চলে অর্থাৎ মালভূমি অঞ্চলে বন জঙ্গল গাছপালা কেটে ফেলা হতো, এবং কেটে ফেলার পরে পরিষ্কার করে সেই ছাইগুলোকে আবার কি, মানে সার হিসেবে ব্যবহার করা হতো। তো এটাই হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন প্রসেস। তারপরে দেখো, এই জমিগুলো যাযাবর আদিম উপজাতি মানুষের গোষ্ঠীর মালিকানা ভিত্তিক, অর্থাৎ এই যে উপজাতি গোষ্ঠী, যাযাবর উপজাতি গোষ্ঠী রয়েছে, তাদের ব্যক্তিগত মালিকানা এই পদ্ধতিতে কৃষিকাজ করা হতো। এবার এখানে একটা জিনিস, যে এই যে জমিগুলো তাদের একটা গোষ্ঠী এবং সম্প্রদায় পুরো সম্প্রদায়ের অধীনে থাকতো। তার মানে এখানে ব্যক্তিগত সম্পত্তি বলে তেমন কোনো জিনিস ছিল না। তার মানে এখানে শুধুমাত্র এই উপজাতি গোষ্ঠীদের মধ্যেই, মানে তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা নিজস্ব মালিকানা করতো। কিন্তু এমন নয় যে এই জমিটা, মানে আমাদের যেমন কি, আমাদের যে সমস্ত এখানে কৃষিকাজগুলো করা হয় সেগুলো কি ব্যক্তিগত মালিকানা থাকে, সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না, সেখানে সম্প্রদায় ভিত্তিক মালিকানা থাকে। এবার দেখো শ্রমিক, তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো জমি সংক্রান্ত বৈশিষ্ট্য। তাহলে কি বললাম, যে এই জমি জলগুলো কি হয়, ক্ষুদ্রাকৃতির হয়, এবং এটি হচ্ছে অতি প্রাচীন কৃষি ব্যবস্থা, তার জন্য যন্ত্রের ব্যবহার হয় না। আর কি বললাম, যে পুড়িয়ে ফেলে, বন জঙ্গল কেটে গাছপালা পুড়িয়ে ফেলে তারপরে এই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, তার জন্য স্ল্যাশ অ্যান্ড বার্ন প্রসেস বলা হয়। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য কি, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শ্রমিক। এই যে স্থানান্তর কৃষিকাজ যে শ্রমিকরা অবলম্বন করে, যাদের দ্বারা স্থানান্তর কৃষিকাজ করা হয়, সেই শ্রমিকগুলো তারা তেমন দক্ষ হয় না, তারা অশিক্ষিতও হয়, তাদের কৃষিকাজ সম্পর্কে তেমন কোনো ধারণা থাকে না। তারপর দেখো, এরা সাধারণত ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য, নিজস্ব যে চাহিদা, মানে খাবারের যে প্রয়োজন, একটা মানুষের বেঁচে থাকার জন্য যে খাবারের প্রয়োজন হয়, সেই প্রয়োজনটুকু মেটানোর উদ্দেশ্যে তারা কৃষিকাজ করে থাকে, তারা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিকাজ করে না। তারপরে কি, আর এদের এই শ্রমিক, তারা কি বললাম, প্রথমত এরা নিজেদের চাহিদা মেটানোর জন্য কৃষিকাজ করে থাকে, এবং এদের শ্রমিকদের দক্ষতা কম থাকার কারণে এরা কি, মানে এদের উৎপাদন ক্ষমতা তত বেশি নয়, এবং উৎপাদনের পরিমাণও তত বেশি হয় না। তারপরে দেখো, তারপরে হয়ে গেল জমি, তারপর শ্রমিক, তারপর 3 নম্বর সংগঠন। হ্যাঁ, তো সংগঠন বলতে কি বলা হয়েছে, যে এই কৃষকরা অসংগঠিত ও অশিক্ষিত, মানে তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা ছিল না, এবং অশিক্ষিত মানে তাদের কৃষি সম্পর্কে তাদের কোনো
ভালো জ্ঞান ছিল না যে কিভাবে কৃষিকাজ করলে তার আমাদের জমির উর্বরতা বজায় থাকবে এবং উৎপাদনের পরিমাণও বেশি হবে। অর্থাৎ সেটা না থাকার কারণ হচ্ছে একটা এই যে তাদের অশিক্ষিত, তাদের অতি প্রাচীন কৃষি ব্যবস্থা। আজ থেকেই 4000 বছর খ্রিস্টপূর্বাব্দে এই পদ্ধতিতে কৃষিকাজ করা হতো। বর্তমানে এই পদ্ধতিতে কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। তারপরে এতে উন্নত কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হতো না। এখানে এই কাস্তে, তারপরে তোমার লাঙ্গল, এই সমস্ত এই জিনিসগুলোই ব্যবহার করা হতো। ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, থ্রেসার এই সমস্ত কিছু ব্যবহার করতো না। এবং মাড়াইয়ের কাজে মানে শ্রম কায়িক, এখানে কি কথা যান্ত্রিক শ্রমের পরিবর্তে কায়িক শ্রমটা বেশি ছিল। তারপরে এখানে কোন ধরনের এই স্থানান্তর কৃষি পদ্ধতিতে কোনো ধরনের কি হতো, জৈব সার ব্যবহার করা হতো না। সার হিসেবে, সার বলতে এখানে এই যে গাছপালা পোড়ানোর পরে যে ছাই, এটাকে কি বলে, স্ল্যাশ বলা হয়। এই ছাইটাই সার হিসেবে ব্যবহৃত হতো, আর তেমন কোনো জৈব সার ব্যবহার হতো না। এবার যেহেতু উৎপাদনের পরিমাণ, যেহেতু অতি প্রাচীন কৃষি পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নেই, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার নেই, জলসেচের কোনো সুবিধা নেই, এই সমস্ত অসুবিধাজনক কারণে উৎপাদনের পরিমাণ কি হতো, অত্যন্ত কম হতো। উৎপাদনের কম হলে কি নিজেদের চাহিদা যেটুকু সেটুকুই তারা পূরণ করতে পারত, এবং তার জন্য কোনো উদ্বৃত্ত, মানে নিজেদের চাহিদা পূরণের পর যে বেঁচে থাকা, সেটাকে বলা হয় উদ্বৃত্ত। কোনো উদ্বৃত্ত তৈরি হতো না। তারপরে দেখো, এই কৃষি ব্যবস্থায় জলসেচের কোনো সুযোগ সুবিধা ছিল না। শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে, বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিকাজ করা হতো, অর্থাৎ এটি আর্দ্র কৃষির অংশ। এবার তাহলে এগুলো হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তাহলে তাহলে এই যে সংগঠন বা ফলন, বা তার মানে এটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। কি পদ্ধতিতে উৎপাদন করে? তাহলে বোঝা গেল যে এই স্থানান্তর কৃষি ব্যবস্থায় যে কি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। প্রথমত কি করতে হবে, কোনো জমি নির্ধারণ করে সেই জমি বন জঙ্গল কেটে পুড়িয়ে ফেলা হবে, তারপর পরিষ্কার করে সেখানে অনুন্নত পদ্ধতিতে কৃষিকাজ করা। অর্থাৎ অনুন্নত পদ্ধতি বলতে কোনো যন্ত্রের কোনো ব্যবহার হচ্ছে না, সেখানে কায়িক শ্রমের ব্যবহার হচ্ছে বেশি, তারপরে এই জন্য উৎপাদনের পরিমাণ কম, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার নেই, এবং জলসেচের কোনো সুযোগ সুবিধা থাকে না, তার জন্য উদ্বৃত্ত উৎপাদনও কম হয়। অর্থাৎ পুরনো কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়, অতি প্রাচীন কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এবার দেখো ফসল। এবার এই পদ্ধতিতে উৎপন্ন ফসল হলো কি? ফসল। তো দেখো, এই স্থানান্তর পদ্ধতি যে সমস্ত কৃষিকাজগুলো হয় সেগুলো হচ্ছে ভুট্টা, ধান, গম, বার্লি ইত্যাদি। তবে এটা মনে রাখতে হবে সবসময় যে স্থানান্তর কৃষি পদ্ধতিতে কিন্তু উৎপাদনের পরিমাণ খুবই কম। এবার দেখো, এই যে এই স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজ করা হলো, স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজে পরিবেশের উপর কি প্রভাব পড়ছে, তো সেগুলো জানতে হবে। তো দেখো, পরিবেশের উপর প্রভাব, পরিবেশের উপর স্থানান্তর কৃষির প্রভাব। 1 নম্বর দেখো, এই পদ্ধতিতে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের বিনাশ। জীব বৈচিত্র্যের বিনাশ, কিভাবে জীব বৈচিত্র্য বিনাশ হচ্ছে এই স্থানান্তর পদ্ধতি থেকে জেনে নাও। দেখো, প্রথমত আমরা কি করছি, একটা কোনো নির্দিষ্ট জমি সিলেক্ট করা হয়, নির্ধারণ করা হয়, এবং সেই জমির বন জঙ্গল কেটে পুড়িয়ে ফেলা হয়। তারপরে
সেখানে কৃষিকাজ করা হয়। তো এবার এই বন জঙ্গল কাটার ফলে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সেখানে বসবাস করতো, সেই উদ্ভিদের জীবন বিপন্ন হয়ে যেত এবং সেই বনভূমিতে যে সমস্ত বন্য প্রাণী বসবাস করতো তাদের জীবন বিপর্যস্ত হতো। অর্থাৎ বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্য কি হতো, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। ওই জন্য বলা হয় যে জীববৈচিত্র্যের এই স্থানান্তর কৃষি পদ্ধতিতে জীববৈচিত্র্যের বিনাশ ঘটত। তাহলে এই যে বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে, কেটে ফেলে সেখানে কৃষিকাজ করা হচ্ছে, তার সাথে উদ্ভিদের পরিমাণ কমে যাচ্ছে এবং বন্য প্রাণী যে বসবাস করে তাদের সংখ্যাও ক্রমাগত হ্রাস পেয়ে চলেছে, অর্থাৎ জীববৈচিত্র্যের বিনাশ ঘটছে। তারপরে রয়েছে কি, তৃণভূমির সৃষ্টি। 2 নম্বর কি হচ্ছে, তৃণভূমি সৃষ্টি। কিভাবে তৃণভূমির সৃষ্টি হচ্ছে? দেখো, এই যে অতিরিক্ত বন জঙ্গল গাছপালা কেটে ফেলার ফলে এই যে জমিতে বিভিন্ন খনিজ এবং জৈব পদার্থের পরিমাণ হ্রাস পাচ্ছে। তার জন্য কি হচ্ছে, জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, তখন জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। তখন কি হচ্ছে, তৃণ ছাড়া, ঘাস জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। যেমন দক্ষিণ আমেরিকার সাভানা তৃণভূমি, সেখানে এই স্থানান্তর কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, তার জন্য সেখানে মানে ঘাস জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। অর্থাৎ এই ক্রমাগত বন জঙ্গল গাছপালা পুড়িয়ে ফেলার পরে সেখানে কৃষিকাজ করা হয় বলে সেই জমিতে যে বিভিন্ন নাইট্রোজেন, পটাশিয়াম, তারপরে আরো যে সমস্ত জৈব পুষ্টিমৌলগুলো রয়েছে সেই পুষ্টিমৌলগুলো হ্রাস পাওয়ার ফলে কি হয়, জমির গুণগত মান নষ্ট হয়ে যায়। তার জন্য সেখানে কি হয়, তৃণ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। তারপরে দেখো, আর এই যে মানে গাছপালা কেটে ফেলার পরে পরিত্যক্ত জমিতে নিকৃষ্ট তৃণ জন্মায়। তারপরে দেখো, ধস ও মৃত্তিকা ক্ষয়। ধস ও মৃত্তিকা ক্ষয়। এটা কিরকম? দেখো, পার্বত্য এবং পাহাড়ি অঞ্চলে যখন কি হয়, গাছপালা কেটে ফেলা হয়, গাছের শিকড় কি করে, মাটিকে শক্ত করে ধরে রাখে। এবার যদি গাছ কেটে না হয় তাহলে কি মাটি আলগা হয়ে যাওয়ার ফলে হালকা বৃষ্টিপাত হলে কি হয়, সেখানে ধস নেমে যায় এবং মৃত্তিকা ক্ষয় হয়। তো এই যে কি হতে হয়, স্থানান্তর কৃষি পদ্ধতি অবলম্বন করতে গেলে কি করতে হবে, গাছপালা কেটে ফেলতে হবে এবং গাছপালা কেটে ফেললে কি হবে, সেই অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হবে। মৃত্তিকা ক্ষয় কিভাবে হবে, এই যে বনভূমি গাছপালা রয়েছে সেই গাছপালা কি করে, মানে এই মৃত্তিকাকে প্রবল বৃষ্টিপাতের হাত থেকে সংরক্ষণ করে রাখে। এই যে গাছের ডালপালা রয়েছে সেই ডালপালাগুলো কি করে, ডাইরেক্ট উপর থেকে যে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে সেটাকে পড়তে দেয় না, সেই ছাতার মতো আটকে নেয়। তারপরে ধীরে ধীরে মৃত্তিকা ভূপৃষ্ঠে পতিত হয় বৃষ্টির ফোঁটা। তার ফলে কি হয়, সরাসরি উপর থেকে যদি বৃষ্টির ফোঁটা পড়ে, তো বৃষ্টির ফোঁটার আঘাতে সেই অঞ্চলে মৃত্তিকা বেশি ক্ষয়প্রাপ্ত হবে। এবার যদি গাছপালা থাকে তাহলে কি হবে, প্রথমে গাছের পাতার উপরে বৃষ্টির ফোঁটা পড়বে, তারপরে সেখান থেকে আবার মাটিতে পড়বে। তার মানে কি, তার গতিবেগ, এই যে বৃষ্টির ফোঁটার যে গতিবেগ সেটা কি হবে, কম হবে। আমি আবার বলছি যে মৃত্তিকা ক্ষয়টা কিভাবে হচ্ছে, যে কিভাবে করা যাচ্ছে, রোধ করা হয় এই পদ্ধতিতে। যখন কোনো অঞ্চলে বনভূমি রয়েছে তখন কি রয়েছে, বনভূমির যে গাছপালা, সেই গাছপালা মাটির শিকড় মাটিকে আঁকড়ে ধরে থাকে, অর্থাৎ মাটিকে এদিক ওদিক সরে যেতে দেয় না। কিন্তু যখন গাছপালা কাটা হবে তখন তার শিকড় কি হবে, উঠে যাবে, আলগা হয়ে যাবে। তখন মৃত্তিকা কি হবে, আলগা হয়ে গেল। শিকড় যখন আর থাকলো না তখন কি হবে, মৃত্তিকা আলগা হয়ে গেল, অর্থাৎ মৃত্তিকা ধসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, মৃত্তিকা হঠাৎ ঢালু অঞ্চলে রয়েছে, ঢালু অঞ্চলে হঠাৎ কি হবে, আলগা হয়ে গেলে কি হবে, মৃত্তিকা বসে যাবে, সেটা হচ্ছে ধস। আর একটা পদ্ধতি কি, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে জল ভূপৃষ্ঠে পতিত হচ্ছে, তো ডাইরেক্ট যদি বায়ুমণ্ডল থেকে, এই ঊর্ধ্বাকাশ থেকে ভূপৃষ্ঠে কি হয়, বৃষ্টির জল পতিত হয়, তাহলে বৃষ্টির জলের আঘাতে কি হবে, মৃত্তিকা ক্ষয় হবে। এবার যদি বনভূমি থাকে তো প্রথমত কি হবে, বনভূমির উপরে গাছের উপরে বৃষ্টির জল পড়বে, তারপরে গাছ থেকে
মাটিতে পড়বে, তখন কি এই যে এর গতিবেগটা হ্রাস পেয়ে যায়। তার ফলে কি হয়, মৃত্তিকা ক্ষয়টা কম হয়, মৃত্তিকাকে আঘাত করতে পারে না বেশি জোরে। তাই গাছপালা কেটে ফেললে মৃত্তিকা ক্ষয় হয় এবং ধসের প্রবণতা বৃদ্ধি পায়। এবার দেখো আর কি রয়েছে, প্রাকৃতিক ভারসাম্যহীনতা। 4 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক ভারসাম্যহীনতা। এই যে স্থানান্তর পদ্ধতিতে কৃষিকাজের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। কিভাবে? এই যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য, সেটা কি হয়ে নষ্ট হয়ে যায়। কিভাবে? যে গাছপালা কি করে, অক্সিজেন তৈরিতে সাহায্য করে। এবার যদি গাছপালা কেটে নেওয়া হয় তাহলে কি হবে, অক্সিজেন উৎপাদনটা কমে যাবে, এবং তাহলে কি হবে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। এই যে কার্বন ডাই অক্সাইড, CO2 এবং O2 এর মধ্যে যে ব্যালেন্স, ভারসাম্য, সেটা কি হবে, নষ্ট হয়ে যাবে। তখন কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে, এবং অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধি পেলে আবার কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তাহলে কি দেখা গেল যে এই কৃষির ফলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, স্থায়ীভাবে উষ্ণতা বাড়ে এবং বৃষ্টিপাত হ্রাস পায়। তাহলে এগুলো হচ্ছে স্থানান্তর কৃষির প্রভাব, মানে প্রকৃতিতে এর কি কি প্রভাব সৃষ্টি করছে। তার প্রথমত কি করলো, জীব বৈচিত্র্যের বিনাশ ঘটছে, তৃণভূমির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কৃষি জমি মানে পরিত্যক্ত জমিতে পরিণত হচ্ছে। তারপরে কি হচ্ছে, ধস এবং মৃত্তিকা ক্ষয় হচ্ছে, আর হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই 4টা প্রধান কি হচ্ছে এর ক্ষতিকারক দিক, অর্থাৎ এর কুপ্রভাব বলতে পারো। এবার এই স্থানান্তর কৃষি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। যেমন ভারত এবং বাংলাদেশে এই স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত। আমি এখানে নামগুলো লিখে দিচ্ছি, ভারত আর বাংলাদেশ। কি বলা হয়, ঝুম। তারপরে শ্রীলঙ্কা, চেনা। তারপরে কি রয়েছে, মায়ানমারের টাঙ্গিয়া, ফিলিপাইন্সে কেনজিন। মায়ানমার টাঙ্গিয়া। তারপরে ফিলিপাইন্স কেনজিন। তারপরে কি রয়েছে, তারপরে দেখো ইন্দোনেশিয়া, এটাকে বলা হয় হোমা। তারপরে মালয়েশিয়া, এটাকে বলা হয় লাডান। তারপরে কি রয়েছে, তারপরে ব্রাজিলে রোকা। আর কি রয়েছে, আর ভেনেজুয়েলায় কনুকো। ভেনেজুয়েলা কনুকো। আর কি, আর রয়েছে মেক্সিকোয় মিলপা, আর কঙ্গোতে মালোলে। এবার 9 নম্বর,
মেক্সিকো কি মিল্পা, মিল্পা 10 নম্বর। তারপরে কঙ্গো তে মললে, কঙ্গো মললে। আর দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা ফ্যাং। তাহলে দেখো এই স্থানান্তর কৃষি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ভারত এবং বাংলাদেশে কি নামে পরিচিত? ঝুম নামে পরিচিত। শ্রীলঙ্কায় কি নামে পরিচিত? চেনা নামে পরিচিত। মায়ানমারে কি নামে পরিচিত? টাঙ্গিয়া নামে। ফিলিপাইন্সে কেইনজিন নামে। ইন্দোনেশিয়ায় হুমা, মালয়েশিয়ায় লাডান, ব্রাজিলে রোকা, ভেনেজুয়েলায় কোনোকু, তারপর মেক্সিকোয় মিল্পা, কঙ্গোয় মালোলে, দক্ষিণ আফ্রিকায় ফ্যাং। তাহলে এই নামগুলো তোমরা মনে রাখবে, শর্ট কোশ্চেন এসে কিউ এর জন্য এই নামগুলো, যে মালয়েশিয়ায় কি নামে পরিচিত, ইন্দোনেশিয়ায় কি নামে পরিচিত, এগুলো পরীক্ষা কিন্তু আসে। এবার দেখো তাহলে তোমাদের এই স্থানান্তর কৃষিকাজ হয়ে গেল। এবার দেখো স্থায়ী কৃষিকাজ। এটাকে ইংরেজিতে বলা হয় সেডেন্টারি কৃষি, সেডেন্টারি কাল্টিভেশন। ইংরেজিতে বলে কি স্থায়ী কৃষি, সেডেন্টারি কাল্টিভেশন। অর্থাৎ উপজাতি গোষ্ঠী যখন স্থায়ীভাবে বসবাস করে প্রয়োজন মতো জমি পতিত রেখেও বছরের পর বছরে ধরে একই জমিতে কৃষিকাজ করে থাকে, তখন তাকে বলা হয় স্থায়ী কৃষি। তাহলে বোঝা গেল যে যখন উপজাতি গোষ্ঠী কি করে, স্থায়ীভাবে বসবাস করে, কোনো জমি দরকার হলে পতিত রেখেও কোন একটা নির্দিষ্ট জমিতে বছরের পর বছর ধরে কি করে কৃষিকাজ করে থাকে, তখন তাকে বলা হয় স্থায়ী কৃষি। এই স্থায়ী কৃষি কোথায় দেখতে পাওয়া যায়? এই স্থায়ী কৃষি ব্যবস্থা কিন্তু মানে আদিম কৃষি মানে স্থানান্তর কৃষি ব্যবস্থার পরবর্তী পর্যায়ে। এই কৃষি ব্যবস্থাতেও কিন্তু যন্ত্রপাতির ব্যবহার তেমন হয় না, তবে হয় কিছুটা পরিমাণে। এবার দেখো যে কৃষি ব্যবস্থায় এক জায়গায় স্থায়ীভাবে শস্য উৎপাদন করা হয় তাকে স্থায়ী কৃষি বলা হয়। অর্থাৎ জমির কোনো পরিবর্তন করা হয় না, একই জমিতে দরকার হলে কি করা হয়, শস্যাবর্তন করা হয়, ক্রপ রোটেশন। অর্থাৎ একই জমিতে একই জাতীয় ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের চাষ করা যেতে পারে, সেটাকে বলা হয় শস্যাবর্তন, ক্রপ রোটেশন প্রক্রিয়া। তো এই পদ্ধতিও অবলম্বন করা হয়। দেখো এই স্থায়ী কৃষি কোথায় দেখতে পাওয়া যায়? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে এগুলো। তারপরে আমাজন নদী অববাহিকা, ইউরোপ ও উত্তর আমেরিকার পূর্ব মধ্যভাগ। আর দেখো এই সমস্ত কৃষিকাজগুলো সাধারণত নদী তীরবর্তী অঞ্চলে অর্থাৎ নদী অববাহিকার উর্বর পলিমৃত্তিকায় স্থায়ী পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এবার দেখো এর বৈশিষ্ট্যগুলি কি কি স্থায়ী কৃষির। এই স্থায়ী কৃষির বৈশিষ্ট্য হলো যে ক্রান্তীয় অঞ্চলে কৃষিজোটগুলো ছোট ছোট, গড় আয়তন 1.5 থেকে 2.5 একর। তাহলে স্থায়ী কৃষির বৈশিষ্ট্য এটা দেখে নেওয়া হবে। তাহলে স্থায়ী কৃষির বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এর জমির আয়তন কিন্তু এখানেও কিন্তু জমির আয়তন বড় হয় না, ক্ষুদ্রাকৃতির জমি যতগুলো হয় এর আয়তনটা 1.5 একর থেকে 2.5 একর পর্যন্ত হয়ে থাকে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো কিসের? স্থায়ী কৃষির বৈশিষ্ট্য। 1 নম্বর জমি। তাহলে জমি জমিগুলো কি হয়? ক্ষুদ্রাকৃতির হয়ে থাকে, বৃহদাকার হয় না। কত? 1.5 একর থেকে 2.5 একর পর্যন্ত হয়ে থাকে। তারপরে দেখো
স্থায়ী কৃষির অন্তর্গত এলাকাগুলিতে জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে বলে মাথাপিছু জমির পরিমাণ ক্রমহ্রাসমান। এবার যে অঞ্চলে স্থায়ী পদ্ধতিতে কৃষিকাজ করা হয় সেই সমস্ত অঞ্চলে জনসংখ্যার ক্রমাগত বাড়ছে, আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু জমির পরিমাণ কিন্তু বাড়ছে না, জমি একই রয়েছে। তার জন্য কি হচ্ছে, জমির উপর চাপ বাড়ছে। তার জন্য বংশ পরম্পরায় এই জমির পরিমাণ ক্রমাগত হ্রাস পেয়ে চলেছে। তারপরে কি, কৃষি জমি স্থায়ীভাবে বংশানুক্রমে ব্যবহার করা হয়। অর্থাৎ আমার এটা জমি আছে, তার পরবর্তীতে আমার যে বংশধররা হবে তারা সেই জমি ভোগ করবে। অর্থাৎ বংশানুক্রমিকভাবে কি হবে, এই জমিতে চাষ করা হয়। আমি এখন করছি, তারপরে আমার বংশধর যারা হবে পরবর্তীতে তারা করবে। এইরকমভাবে এই প্রথায় এই কৃষিকাজ চলতে থাকে। কিন্তু স্থানান্তর পদ্ধতি কি ছিল, সেখানে বংশানুক্রমিকভাবে চাষ করা হতো না। এখন কেউ চাষ করছে, তার পরবর্তী 3-4 বছর পরে হয়তো অন্য কেউ চাষ করবে, তার হয়ে যাবে, তখন মানে কোনো ব্যক্তিগত মালিকানা থাকছে না। আর এখানে কিন্তু ব্যক্তিগত মালিকানা থাকছে। তারপরে তাহলে এটা হলো জমি। এবার দেখো 2 নম্বর, শ্রমিক। এবার শ্রমিক, স্থায়ী কৃষিতে শ্রমিকের যোগান বেশি। শ্রমিকের যোগান কেন বেশি, জনসংখ্যা বেশি হওয়ার ফলে শ্রমিক বেশি হয়। ক্রান্তীয় অঞ্চলে কৃষি শ্রমিকের মধ্যে শিক্ষার হার কম। ক্রান্তীয় অঞ্চল অর্থাৎ নিরক্ষরেখার উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই যে ক্রান্তীয় অঞ্চল রয়েছে, এই ক্রান্তীয় অঞ্চলে কৃষকদের মধ্যে শিক্ষিতের হার কম। তার জন্য কি, শিক্ষিতের হার কম হয়, কৃষি সম্পর্কে তাদের ধারণা কম, তার জন্য উৎপাদনের পরিমাণও কি হয়, কম হয়। এবার শ্রমিক গোষ্ঠী এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, শ্রমিকদের মাথাপিছু আয় কম হয়। এবার এখানে স্থায়ী কৃষি পদ্ধতিতে শ্রমিকরা কি করে, এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, তারা যাযাবর হয় না স্থানান্তর কৃষির পদ্ধতির মতো, এবং তাদের মাথাপিছু আয় কম হয়। যেহেতু জমির পরিমাণ কম, বংশানুক্রমে অর্থাৎ ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে কি হচ্ছে, জমির পরিমাণ কমে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, একটা জমিতে ধরো যত ফসল উৎপাদন হচ্ছে, এবার ওখানে জনসংখ্যা বৃদ্ধি পেল, তখন কি ফসলটা উৎপাদনের পরিমাণ ততটাই রয়েছে, কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কি হচ্ছে, মানুষের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন সেই উৎপাদিত ফসলটা ততগুলো, আগে ধরো 50টা লোকের মধ্যে ভাগ হতো, এখন সেখানে হয়ে গেল 70টা লোক। তার মানে কি হলো, উৎপাদনের পরিমাণ ধরো 1 কুইন্টাল ছিল, তাহলে এই 1 কুইন্টাল 70টা লোকের মধ্যে ভাগ হবে। আগে ভাগ হতো কত, 50টা লোকের মধ্যে, তাহলে কি হবে, মাথা পিছু উৎপাদন কমে গেল, তাই না? এটাই হচ্ছে এই স্থায়ী কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য। তারপরে দেখো উৎপাদন পদ্ধতি, উৎপাদনের পরিমাণ, এটা হলো শ্রমিক। এবার 3 নম্বর, উৎপাদন পদ্ধতি ও উৎপাদনের পরিমাণ। এবার এটা এটাও প্রাচীন কৃষি পদ্ধতিতে অবলম্বন করা হয়। এই কৃষিতে কায়িক শ্রম ও পেশি শক্তির ব্যবহার এই কৃষিতে বেশি। স্থানান্তর কৃষিতে আমরা কি বলেছিলাম যে এখানে যন্ত্রপাতির ব্যবহার কম হয়, কায়িক শ্রম মানে ব্যবহার বেশি হয়। ঠিক তেমনই এই স্থায়ী কৃষিতেও কিন্তু কায়িক শ্রম বেশি ব্যবহার হয়, যন্ত্রপাতির ব্যবহার কম হয়। এবার এই কৃষি পদ্ধতি যখন বংশ পরম্পরায় এই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, তখন কি কৃষি করতে করতে বছরের পর বছর ধরে কৃষিকাজ করতে করতে তাদের মধ্যে কি হয়, একটা অভিজ্ঞতা চলে আসে। অর্থাৎ বংশ পরম্পরায় বংশানুক্রমে কৃষিকাজ সম্পর্কে তাদের ধারণা জন্মায়। তার জন্য এই ধারণার উপর নির্ভরশীল কৃষিকাজ হয়। অর্থাৎ কৃষিতে উৎপাদনের পরিমাণ কিছুটা বেশি বেড়ে যায় যখন কি অভিজ্ঞতা বেড়ে যাবে। তারপরে কৃষিকাজে বৃষ্টিপাতের উপর বিশেষভাবে নির্ভর করে। স্থায়ী কৃষিও বৃষ্টিপাতের উপর নির্ভর করে, সেখানে জলসেচের ব্যবস্থা নেই। এখানেও স্থায়ী কৃষিতেও কি হচ্ছে, স্থায়ী কৃষিতেও বৃষ্টিপাতের উপর নির্ভর করে কৃষিকাজ করা হয়। তারপরে স্থায়ী কৃষি সাধারণত এক ফসলি, তবে স্থানান্তর কৃষিও কিন্তু এক ফসলি ছিল, এখানেও এটার মধ্যে মিল রয়েছে। স্থায়ী কৃষিও এক ফসলি, তবে ভূমি ক্ষেত্রে কোথাও কোথাও দ্বিফসলি চাষবাস হয়ে থাকে। এবার
প্রাকৃতিক পরিবেশ অনুকূল হলে একই জমিকে বছরের পর বছরের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। এবার যদি জমির উর্বরতা বেশি হয়, জমির গুণগত মান ভালো হয়, তাহলে কি হবে, একই জমিতে বছরের ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফসলের চাষ করা হবে, অর্থাৎ ক্রপ রোটেশন পদ্ধতিতে কৃষিকাজ। ক্রপ রোটেশন এটাকে বলা হয় শস্যাবর্তন। তাহলে এই যদি জমি অনুকূল হয় কৃষিকাজের পক্ষে, তাহলে সেখানে ক্রপ রোটেশন পদ্ধতি অর্থাৎ শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়, যার ফলে জমির উর্বরতা অর্থাৎ গুণগত মান কিছুটা বজায় থাকে। তারপর রয়েছে কি, তারপরে বৈশিষ্ট্য হলো যে প্রয়োজন মতো একই জমিকে এক বছর এক ধরনের শস্য উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। জমির স্বাভাবিক উর্বরতা ফিরিয়ে দেওয়ার জন্য কখনো কখনো জমিতে কিছুদিন চাষ না দিয়ে ফেলে রাখা হয়। এই পদ্ধতিকে জোতের ব্যবহারগত আবর্তন বলা হয়, ফিল্ড রোটেশন। এবার বলা হচ্ছে কি, কোন এই স্থায়ী কৃষি পদ্ধতিতে কোন জমিতে এক বছর ফসল উৎপাদন করা হলো, তারপরের বছর আবার পতিত রাখা হলো। কিসের জন্য? যেন জমিতে খনিজ পদার্থ এবং জৈব যে এই পদার্থগুলো রয়েছে অর্থাৎ পুষ্টিমৌল, সেগুলো যেন বজায় থাকে, অর্থাৎ যেন হ্রাস না পায়। তার জন্য ফিল্ড রোটেশন পদ্ধতি অবলম্বন করা হতো, অর্থাৎ এটাকে কি বলা বাংলায় বলে ব্যবহারগত আবর্তন, ফিল্ড রোটেশন। ফিল্ড রোটেশন পদ্ধতি। তাহলে কোনো নির্দিষ্ট জমিতে এক বছর ফসল উৎপাদন করে পরের বছর ফসল জমি পতিত রেখে তারপরের বছর আবার ফসল উৎপাদন করা, এটাকে বলা হচ্ছে ফিল্ড রোটেশন। তাহলে এই পদ্ধতিতে কৃষি কাজ করা হলে জমির উর্বরতা কিছুটা বজায় থাকে এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। খাদ্যশস্য উৎপাদনের পাশাপাশি আয় বাড়ানোর উদ্দেশ্যে অর্থকরী ফসল চাষ করা হয়, যেমন আদা, হলুদ, লঙ্কা ইত্যাদি। শুধুমাত্র খাদ্যশস্য যেমন কি ধান, গম, যব, ভুট্টা এগুলোর শুধুমাত্র চাষ না করে এর পাশাপাশি অর্থকরী ফসল মানে যেগুলো বাজারে বিক্রি করে মুনাফা অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন ঘটবে, সেই সমস্ত কৃষি কাজগুলো করে থাকে মানুষ, যেমন কি আদা, হলুদ, লঙ্কা ইত্যাদি ফসলের চাষ করা হয়। তাছাড়া এই কৃষি পদ্ধতিতে কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালনও করা হয়। এই কৃষিতে উৎপাদন ও ফলনের পরিমাণ কম, তবে স্থানান্তর কৃষির অপেক্ষা ফলন কিন্তু বেশি হয়। এবার দেখো 4 নম্বর কি হচ্ছে, 4 নম্বর ফসল। এই পদ্ধতিতে ধান, গম, যব, বার্লি, ভুট্টা ইত্যাদি খাদ্যশস্যের চাষ করা হয়ে থাকে। আর কি পশুপালন করা হয়। স্থায়ী কৃষির অন্তর্গত এলাকার মধ্যে কিছু কিছু জায়গায় বাগিচা কৃষির পরিবর্তন ঘটেছে, যেমন বাগিচা কৃষি যেমন কি রয়েছে, যেমন তোমার চা, কফি, রাবার এগুলোকে বলা হয় বাগিচা কৃষি। তো এই স্থায়ী কৃষিতে কোথায় কোথায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে এই শস্য উৎপাদনের পাশাপাশি বাগিচা কৃষিরও প্রসার ঘটেছে, যেমন কি রাবার, চা, কফি ইত্যাদি। তারপরে বাজার, তারপরে 5 নম্বর বৈশিষ্ট্য যেটা হলো সেটা হলো বাজার। কি বলা হচ্ছে যে কৃষিকাজে উদ্বৃত্ত ফসলের পরিমাণ কম বলে উৎপাদিত কৃষি পণ্যের অধিকাংশ কৃষক নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। যেহেতু এই স্থায়ী কৃষি পদ্ধতিতে উৎপন্ন ফসলের পরিমাণ কিন্তু ততটা বেশি হয় না, নিজেদের চাহিদা পূরণের পর কৃষকদের মানে নিজস্ব চাহিদা পূরণের পর যে অংশটুকু, যে উদ্বৃত্ত বেঁচে যায়, সেই উদ্বৃত্ত অংশটুকুকে স্থানীয় বাজারে কেনা বেচা, স্থানীয় বাজারে বিক্রি করা হয়। এইগুলোই হচ্ছে তোমার এই স্থায়ী কৃষির বৈশিষ্ট্য। তাহলে স্থায়ী কৃষি কাকে বলে, এর বৈশিষ্ট্য কি সেগুলো জানলাম। এবার দেখো স্থায়ী কৃষি এবং স্থানান্তর কৃষির মধ্যে পার্থক্য, সেটা কি, সেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। এই পার্থক্য সম্পর্কে আলোচনা করবো আজকে। স্থানান্তর কৃষি আর স্থায়ী কৃষি।
দেখো এর পার্থক্যটা কি, যে এই ক্ষেত্রে স্থানান্তর কৃষিতে ভ্রাম্যমাণ উপজাতির কোনো স্থায়ী বসবাস, তার স্থায়ী বাসস্থান থাকে না, কোনো নির্দিষ্ট জমিতে স্থায়ীভাবে বংশানুক্রমে চাষ করা হয় না। এবার দেখো কি প্রথম পার্থক্যটা কি, যে এই স্থানান্তর কৃষি পদ্ধতিতে কোনো উপজাতি গোষ্ঠীর স্থায়ী কোনো বসতি থাকে না এবং তারা বংশানুক্রমে কি হয় কৃষিকাজ করে না। আর এই স্থায়ী কৃষি পদ্ধতিতে উপজাতি গোষ্ঠীর কি করে নির্দিষ্ট স্থায়ী বসবাস থাকে এবং তারা বংশানুক্রমে কৃষিকাজ করে থাকে। এটা প্রথম পার্থক্য। তারপরে কি কৃষিজ ফসল, এই কৃষি পদ্ধতিতে এক ফসলি চাষ হয়। প্রধান ফসল ধান, গম, ভুট্টা, বাজরা, বার্লি ইত্যাদি। আর এই স্থায়ী কৃষিতে এক ফসলি চাষ হয়, তবে কিছু কিছু ভূমিতে দ্বিফসলি চাষ ও শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করা হয় এবং দ্বিফসলি চাষ করা হয় এবং এতে উৎপাদিত যে ফসলগুলো রয়েছে সেগুলো হলো ধান, গম, ভুট্টা, যব, বার্লি। এছাড়া বাগিচা কৃষিরও প্রসার দেখতে পাওয়া যায় স্থায়ী কৃষিতে। তারপরে কৃষি প্রযুক্তি, স্থানান্তর কৃষিতে যন্ত্রপাতি তেমন ব্যবহৃত হয় না, কায়িক শ্রম বেশি ব্যবহার হয়। স্থায়ী কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার কিছুটা রয়েছে, তবে খুব কম। এটি স্থানান্তর কৃষি অতি প্রাচীন কৃষি ব্যবস্থা। এটি তুলনামূলকভাবে স্থানান্তর কৃষির তুলনায় নবীন কৃষি ব্যবস্থা। এই কৃষি ব্যবস্থায় জৈব সার তেমন ব্যবহার হয় না। সার বলতে সেই স্ল্যাশ, অর্থাৎ গাছপালা পুরানোর পরে যে ছাই, সেই ছাই সার হিসেবে ব্যবহার করা হয়। স্থায়ী কৃষি পদ্ধতিতে কিছু জৈব সার ব্যবহার করা হয়। তারপরে কি রয়েছে উদ্বৃত্ত। এক্ষেত্রে স্থানান্তর কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন খুবই কম ও তার জন্য উদ্বৃত্ত তৈরি হয় না। মানুষের চাহিদা মেটানো এর প্রধান উদ্দেশ্য। স্থায়ী কৃষিতে স্থানান্তর কৃষির তুলনায় উৎপাদন কিছুটা বেশি হয়, তার ফলে উদ্বৃত্তের পরিমাণ খুব কম হয় এবং এই কম পরিমাণ উদ্বৃত্ত স্থানীয় বাজারে কি করা হয়, বিক্রি করা হয়। তারপরে কি কৃষি পদ্ধতি। এবার কৃষি পদ্ধতিগত পার্থক্য, যে এই স্থানান্তর কৃষিতে বন জঙ্গল গাছপালা কেটে পুড়িয়ে পরিষ্কার করে সেখানে অতি প্রাচীন কৃষি পদ্ধতি অবলম্বন করে কৃষিকাজ করা হয়। কিন্তু স্থায়ী কৃষিতে নদী তীরবর্তী অঞ্চলে নদী অববাহিকায় উর্বর পলিমৃত্তিকায় এই স্থায়ী পদ্ধতিতে কৃষিকাজ করা হয়ে থাকে। তাহলে এগুলোই ছিল প্রধান পার্থক্য। তাহলে কি বললাম, যে স্থায়িত্বগত পার্থক্য, তারপরে হচ্ছে কৃষি ফসল দিক থেকে পার্থক্য, তারপরে কৃষি প্রযুক্তিগত দিক থেকে পার্থক্য, তারপরে উদ্বৃত্তগত দিক থেকে পার্থক্য, আর তারপরে হলো যে কৃষি পদ্ধতি, কি পদ্ধতিতে কৃষিকাজ করা হয় সেই পদ্ধতিগত পার্থক্য। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। যদি তো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি সেগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থাকো, এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।